নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু মিউচুয়াল ফান্ডটা কিন্তু আলটিমেটলি নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ বলতে পারা যায় এক প্রকার লসে চলছে। এই অবস্থায় কি করবেন? ডিসিশন নিতে পারছেন না। তো সেই ব্যাপারে আমি আপনাকে একটু হেল্প করতে পারি যে আপনি কি করবেন বা আপনার কি করা উচিত। মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে আসা উচিত নাকি না ফান্ডটা ধরে রাখা উচিত কিংবা স্টপ করে দেওয়া উচিত? আলটিমেটলি তো কয়েকটা প্রসেস রয়েছে। তো আলটিমেটলি কি করা উচিত আপনার, সেই দিকটার দিকে একটু ফোকাস করব। যদিও আপনাকে একটু বলে রাখবো যে শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক কিংবা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তাই স্বাভাবিকভাবে এখানে কিন্তু কোনো রকম গ্যারান্টিড রিটার্ন পাওয়া যায় না। যারা জানেন এই ফিল্ডে রয়েছেন তারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানেন। যারা নতুন রয়েছেন, যারা নতুন ভিডিও দেখছেন, তাদের জন্য আরও একবার বলে দেওয়া। তো আপনাকে প্রথমে একটু অনুরোধ করে নেবো, যদি একদম চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চটপট চলে যাওয়া যাক সেই জায়গাতে যেখানে কিছু ফান্ড পাওয়া যাবে এবং সেই ফান্ডগুলো থেকে একটু মোটামুটিভাবে বিচার বিবেচনা করা যেতে পারে যে আলটিমেটলি এই ফান্ডগুলোতে ইনভেস্ট করা ঠিক হবে কি ঠিক হবে না। প্রথমে আমি আপনাকে প্রসঙ্গক্রমে একটু বলে নিই। দেখুন, মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন, আপনাদের অনেকেরই হয়তো দেখা যাবে যে লস রয়েছে। এবারে যদি আপনি ইনভেস্টমেন্টটা জাস্ট করেছেন হয়তো বা 6 মাসের মধ্যে, সেক্ষেত্রে আপনার যদি লস হয়ে থাকে কিচ্ছু করার নেই। তবে যদি একটু লং টার্মে ইনভেস্ট করে থাকেন, যে 6 মাসের বেশি ইনভেস্ট করেছেন অথচ লসে রয়েছে, সেই অবস্থায় কি করবেন? তবে যদিও বা লসে থাকার কথা নয়, কিন্তু কিছু কিছু ফান্ড আছে যে ফান্ডগুলোতে যদি আপনি ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। দেখুন, আমি আপনাকে যদি বলি যে যদি আপনি কোনো ভারতীয় ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন, যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো ভারতে ইনভেস্টমেন্ট করছে সেই সমস্ত যদি ফান্ডে ইনভেস্ট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। যদি আমি একটু প্রসঙ্গ টেনে বলি, এক বন্ধু কমেন্ট করেছিলেন, তাপস দে, খুব সম্ভবত তার নাম তাপস দে। তো এসবিআই লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করেছে, এই মুহূর্তে এখন নেগেটিভ রিটার্ন চলছে। তো ইনভেস্টমেন্টটা কি চালিয়ে যাবেন? এই ধরনের কিছু কোশ্চেন তিনি করেছেন। দেখুন, এসবিআই বা আইসিআইসিআই বা এই ধরনের কোনো ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন, সেটা মিউচুয়াল ফান্ড কোম্পানিটা বিদেশি হতে পারে, কিন্তু তারা হয়তো ইন্ডিয়ান যে সমস্ত কোম্পানি রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট করে, অর্থাৎ তাদের পোর্টফোলিওটা কিন্তু ভারতীয় বেস। সেক্ষেত্রে কিন্তু আপনি ইনভেস্টমেন্টটা কন্টিনিউ করতে পারেন, আপনার কিন্তু খুব একটা কোনো সমস্যা নেই। তবে যদি আপনার মিউচুয়াল ফান্ড কোম্পানি বা মিউচুয়াল ফান্ডের ফান্ড হাউস যেখানেই হোক না কেন, আপনার যদি মিউচুয়াল ফান্ডটা হয় কোনো বিদেশি কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা ডিসিশন চেঞ্জ করতে হতে পারে। তো দেখুন, আমি আপনাকে সেই জায়গাটা একটু দেখিয়ে নিই যে কেন ডিসিশন চেঞ্জ করতে হতে পারে। আমি সেই জায়গাটা একটু দেখাবো। এখানে আমি বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ডকে শর্টিং করে নিয়েছি এবং এখানে যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেকেরই কিন্তু নেগেটিভ রিটার্ন রয়েছে। তবে আমরা যে ডেটাটা পাচ্ছি তাতে করে 1 মাসের, 1 মাস বলবো না, আপনার 6 মাসের অ্যাবসলিউট রিটার্ন এবং 3 মাসের অ্যাবসলিউট রিটার্ন পাচ্ছি। আপনার 5 ইয়ার সিএজিআর খুবই কম, সেখানে স্বাভাবিকভাবে থাকবে, এবং 3 বছরের সিএজিআরও কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ রয়েছে। এখন আপনি যদি দেখেন যে এই সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোতে আপনার ইনভেস্টমেন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে স্টপ করে দিতে পারেন। আর যদি আপনার একেবারে দেখা যায় সামান্য লস রয়েছে, আপনি যদি মনে করছেন যে এই ফান্ডটাকে এখানে কন্টিনিউ করে লাভ নেই, খুব একটা লাভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি স্টপ করে দিয়ে ইমিডিয়েট তুলে নিতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি লসে তুলতে চাইছি না, কিছুদিন রেখে দিই, তারপরে আমি সেটাকে লসটাকে রিকভারি হয়ে গেলে কিছুটা তুলে নেব, তাও করতে পারেন। এবার এখানে দুরকম পথ রয়েছে। আপনি যদি দেখেন যে সামান্য লস রয়েছে, আপনি লস করে বেরিয়ে চলে আসতে পারেন এবং অন্য কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করে দিতে পারেন, তাতে করে আখেরে কিন্তু আপনার লাভ হতে পারে। দেখুন, এখানে আমি যে কটা ফান্ড দেখছি প্রত্যেকটাই কিন্তু বেশিরভাগটাই আপনার বিদেশি ফান্ডে ইনভেস্ট করেছে, বিদেশি জায়গাতে, অর্থাৎ ফান্ড অফ ফান্ড বলা যেতে পারে, এফওএফ প্রত্যেকটা রয়েছে। তো প্রথমেই আমরা যে নামের লিস্টে পাচ্ছি, আমরা 6 মাসের রেসপেক্টে অ্যাবসলিউট রিটার্ন মাইনাসের হিসাবে সেট করেছি। তাতে করে দেখা যাচ্ছে 6 মাসের রেসপেক্টে অ্যাবসলিউট রিটার্ন মাইনাস রয়েছে, -12.14% রয়েছে। এবং এদের যদি আমরা এক্সপান্স রেশিও যদি অনেক বেশি,
এবং 3 বছরের সিএজিআর যদি দেখি, যারা এসআইপি করে গেছেন 3 বছর ধরে, তাদেরও কিন্তু 6.33% লস রয়েছে এখনো পর্যন্ত। এবং যারা 3 মাস ধরে ইনভেস্টমেন্ট করছেন তাদেরও কিন্তু 4.78% লস রয়েছে, যারা 3 মাস আগে অ্যাবসলিউট লামসাম টাকা ঢেলেছিলেন আর কি। সেই রেসপেক্টে যতটা ডেটা পাওয়া যায় সেই অনুযায়ী আমরা দেখছি। তো একটু ক্লিক করে দেখে নেবো এডেলওয়াইজ গ্রেটার চায়না ইকুইটি ফান্ড। এই ধরনের গ্রেটার চায়না রিলেটেড প্রত্যেকটা ফান্ডই কিন্তু আপনাকে বলি একটু নেগেটিভ জায়গাতেই রয়েছে। আমরা যদি এর 5 বছরের রিটার্ন আমরা দেখবো না, আমরা 1 মাসের রিটার্ন যদি দেখে নিই, মাইনাস দেখাচ্ছে, মাইনাস 3.62% মাইনাস রয়েছে বা নেগেটিভ রয়েছে। 6 মাসে যদি দেখি, 6 মাসেও দেখুন নেগেটিভ রিটার্ন রয়েছে 11.82%। 1 বছরে যদি দেখি তাতেও কিন্তু নেগেটিভ রিটার্ন রয়েছে। অর্থাৎ এই যে ফান্ডটা যদি আমরা দেখি, এই ফান্ডটা কিন্তু কন্টিনিউয়াসলি নেগেটিভ রিটার্ন রয়েছে। 5 ইয়ারে যদি দেখি, আমরা 5 ইয়ারের ক্ষেত্রে একটু বেশি দেখতে পাচ্ছি। যাদের সব থেকে অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করছেন তারা লং টার্মে কিছুটা গেন করতে পেরেছেন। আলটিমেটলি কিন্তু যারা 1 বছর 2 বছর ধরে ইনভেস্টমেন্ট করছেন তাদের কিন্তু লসে রয়েছে। আমি প্রথমেই বলে গেলাম, দেখুন এটা কি এডেলওয়াইজ গ্রেটার চায়না ইকুইটি ফান্ড। তো এখন এডেলওয়াইজ, যে এডেলওয়াইজ বলবো না, গ্রেটার চায়না রিলেটেড যে ধরনের যে কটা ফান্ড রয়েছে, এই প্রত্যেকটা ফান্ডই কিন্তু কম বেশি নেগেটিভ রয়েছে। এবং এদের যদি পোর্টফোলিওটা দেখি আমরা, সেখানে ফান্ড অফ ফান্ড পাবো আশা করছি। তো এখানে প্রত্যেকটা কিন্তু আপনার কিছু কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছে, সেইগুলো দেখাচ্ছে। বেশিরভাগই কিন্তু এখানে ফান্ড অফ ফান্ড হয়, অর্থাৎ মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোতেই কিন্তু এরা ইনভেস্টমেন্ট করেছে। আমরা এরপরে একটা পাচ্ছি ডিএসপি দ্য ওয়ার্ল্ড মাইনিং ফান্ড। এই ফান্ডটাও যদি আমরা দেখি, দেখুন 6 মাসের অ্যাবসলিউট রিটার্নের রেসপেক্টে আমরা পাচ্ছি -11.72%, অর্থাৎ এখানেও কিন্তু নেগেটিভ রিটার্ন। তো এই ফান্ডটাকে যদি আমরা 3 বছর সিএজিআর দেখি, তাতে করে কিন্তু একটু প্রফিটে রয়েছে, 12.04% রয়েছে। এক্সপান্স রেশিও খুবই বেশি। এবং অ্যাবসলিউট রিটার্নের দিক থেকে যদি আমরা দেখি 3 মাসে, সেখানেও কিন্তু -6.19%। সুতরাং এখানেও কিন্তু একটা নেগেটিভ রিটার্ন রয়েছে। এরপর আমি আসছি যারা ডিএসপি ওয়ার্ল্ড এগ্রিকালচার ফান্ড, এই ফান্ডটাও কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে। এবং লাস্ট 6 মাসে যদি আমরা দেখি অ্যাবসলিউট রিটার্নের রেসপেক্টে, এবং লাস্ট 3 মাসে যদি আমরা অ্যাবসলিউট রিটার্নের রেসপেক্টে দেখি, তাতে করেও কিন্তু আমরা নেগেটিভ রিটার্ন পাচ্ছি। এমনকি এদের যদি আমরা 3 বছরের সিএজিআর দেখি, তাতে করেও কিন্তু আমরা নেগেটিভ রিটার্ন পাচ্ছি। সুতরাং এই ধরনের ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করার কোনো যুক্তি নেই। এই ধরনের ফান্ড বিশেষ করে দেখুন, এগুলো ওয়ার্ল্ড বা গ্রেটার চায়না, এই ধরনের যে সমস্ত ফান্ডগুলো রয়েছে, আমি আপনাকে বলতে পারি এইগুলো একটু এড়িয়ে চলুন। এদের যদি আমরা 1 মাসের চারটা দেখি, দেখুন এই অবস্থা। বর্তমানে ন্যাব কোথায় দাঁড়িয়েছে, 19 টাকা 32 পয়সা ন্যাব দাঁড়িয়েছে আজকের ডেটে ন্যাব। এবং যেখানে এদের ন্যাবের ভ্যালু ছিল এরকম, যাই হোক, মোটামুটি 1 মাসের রেসপেক্টে দেখছি আমি। 6 মাসের রেসপেক্টেও কিন্তু ডাউনে রয়েছে। আমি যদি 1 মাসের রেসপেক্টে দেখি, এগুলো সব অ্যাবসলিউট রিটার্নের রেসপেক্টে সবই কিন্তু ডাউনে চলছে ওভারঅল। এখানেও যদি আমরা এদের এসআইপি রেসপেক্টে দেখি, দেখুন এখানেও কিন্তু এসআইপি রেসপেক্টে হালকা একটু পজিটিভ রয়েছে, কিছু কিছু জায়গাতে, কোনো কোনো জায়গাতে নেগেটিভ রয়েছে। তো ওভারঅল কিন্তু বিশাল কিন্তু হাই মাত্রায় রিটার্ন দিতে পারেনি এই ফান্ডটা। এতে যদি পোর্টফোলিওটা আমরা একটু দেখে নিই, পোর্টফোলিওতে কি রয়েছে, এখানেও হয়তো আমরা ফান্ড অফ ফান্ড পেতে পারি, কিংবা কোনো কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট রয়েছে, কিছু কিছু জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছে এবং সেই ইনভেস্টমেন্টগুলো শো করছে এখানে। তো ওভারঅল কিন্তু এই প্রত্যেকটা ফান্ড আলটিমেটলি নেগেটিভ জায়গাতেই রয়েছে। এছাড়াও কিন্তু ফ্র্যাঙ্কলিনের একটা কোম্পানি রয়েছে, ফ্র্যাঙ্কলিন এশিয়ান ইকুইটি ফান্ড, এই ফান্ডটাও নেগেটিভ জায়গাতে রয়েছে। এডেলওয়াইজ এমার্জিং মার্কেট অপরচুনিটি হবে হয়তো ফান্ড, এই ফান্ডটাও কিন্তু নেগেটিভ জায়গাতেই রয়েছে। এবং এইচএসবিসি গ্লোবাল এমার্জিং মার্কেট কিছু একটা হবে, ফান্ড টান হবে। তো এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 মাসের অ্যাবসলিউট রিটার্নের রেসপেক্টে নেগেটিভ জায়গাতে রয়েছে। এবং এই আদিত্য বিড়লা এসএল ইন্টারন্যাশনাল ইকুইটি ফান্ড, এটাও যদি আমরা দেখি, এটাও 6 মাসের অ্যাবসলিউট রিটার্নের রেসপেক্টে নেগেটিভ জায়গাতে রয়েছে। এবং 3 মাসের জায়গাতেও কিন্তু নেগেটিভ জায়গাতে রয়েছে। এবারে ধরুন আমি একটা ফান্ডটা ক্লিক করে নিচ্ছি এবং সেটা নিয়েই আমি দেখাচ্ছি। সাপোজ আপনার একটু বিদেশি সব জায়গাতেই যাই, এইচএসবিসি এশিয়া স্পেসিফিক এক্সেপ্ট জাপান আর কি, তাই মনে হচ্ছে ডিওয়াইএফ ফান্ড। তো এই ফান্ডটাতে সাপোজ কোনো এক ব্যক্তি ইনভেস্টমেন্ট করেছেন, এই ফান্ডটাতে ইনভেস্টমেন্ট করেছেন, আপনি দেখছেন যে আপনার নেগেটিভ রিটার্ন রয়েছে। এসআইপি রেসপেক্টে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু বিশাল কিন্তু হাই মাত্রায় যে রিটার্ন রয়েছে এমনটা কিন্তু নয়, বিভিন্ন সময়তে এখানে ওইভাবে ট্র্যাক করা যায় না যদিও। তো
তো আমরা যদি এর অ্যাবসলিউট রিটার্নের রেসপেক্টে দেখি, 3 বছর রেসপেক্টে যদি দেখি একটু, 3 বছর রেসপেক্টে কি রয়েছে না, সামান্য প্রফিট, সামান্য 3.10%। 1 ইয়ারের রেসপেক্টে যদি 3.72%, 6 মাসের রেসপেক্টে যদি দেখি 2.11%, তাও আবার নেগেটিভ। এখন মনে করুন আপনি ইনভেস্টমেন্ট করেছেন এবং আপনার হয়তো এসআইপি চলছে, কিংবা আপনার লামসামে ইনভেস্টমেন্ট করেছেন, আর যদি এসআইপিও করে থাকেন, করেছেন, দেখছেন যে আপনার সামান্য একটু প্রফিট রয়েছে, সামান্য, একদম সামান্য। আপনি খুব ভালো করে জানেন এবং এই ভিডিওটা দেখার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন যে এই ফান্ডগুলো কিন্তু খুব একটা ভালো জায়গায় যাওয়ার নয়। তাই এই ফান্ডগুলো থেকে বেরিয়ে আসা দরকার। বেরিয়ে এসে কোথায় ইনভেস্টমেন্ট করা দরকার, আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা হয়ে যাবে যে আপনার আলটিমেটলি কোথায় ইনভেস্টমেন্টটা করতে হবে। তারপর দেখুন আদিত্য বিড়লা ইন্টারন্যাশনাল, এটা তো বললাম, এইচএসবিসি এশিয়া স্পেসিফিক, এটাও বললাম, পিজিআইএম ইন্ডিয়া এমার্জিং মার্কেট, এই ফান্ডটাও যদি আমরা দেখি, এই ফান্ডটাও কিন্তু 6 মাসের রেসপেক্টে নেগেটিভ জায়গায় রয়েছে। এটা হয়তো আপনার দেশি ফান্ড, কিন্তু এটা নেগেটিভ জায়গায় রয়েছে। ডিএসপি ওয়ার্ল্ড গোল্ড এফওএফ ফান্ড, এই ফান্ডটাও নেগেটিভ জায়গায় রয়েছে। ডিএসপি ওয়ার্ল্ড এনার্জি ফান্ড, এই ফান্ডটাও যদি আমরা দেখি, এটাও 6 মাসের রেসপেক্টে নেগেটিভ জায়গায় রয়েছে। অর্থাৎ ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ফান্ড, এখানে যতগুলো আমরা ফান্ড পাচ্ছি, মোটামুটি 15টা ফান্ড পাচ্ছি, 15টা ফান্ডই কিন্তু যেগুলো আমরা নেগেটিভ রিটার্ন রয়েছে সেগুলো হিসাবেই আমরা সেট করেছি। প্রত্যেকটা ফান্ডই কিন্তু দেখুন বিদেশি ফান্ড বেশিরভাগটাই, কোটাক গ্লোবাল, এডেলওয়াইজ এই যে ইউআর রয়েছে, এটা ইউরোপ হবে হয়তো, ডায়নামিক ইকুইটি ফান্ড, আদিত্য বিড়লা এসএল গ্লোবাল এমার্জিং ফান্ড। অর্থাৎ সবকটা ফান্ডে আপনি কি দেখতে পাচ্ছেন, একটা গ্লোবাল ছোঁয়া রয়েছে। অর্থাৎ এই গ্লোবাল ছোঁয়ার জন্য কিন্তু কি হচ্ছে, আপনার ফান্ডটা আলটিমেটলি নেগেটিভ জায়গায় যাচ্ছে। এবং এরা কি করছে, গ্লোবাল মার্কেটে ইনভেস্ট করছে, এবং সব ক্ষেত্রে যে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করছে এমনটা কিন্তু না, অনেক ক্ষেত্রে এরা কি করছে, এফওএফ করছে। অর্থাৎ বিদেশি যে সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো রয়েছে, তাদের মিউচুয়াল ফান্ড কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছে। এবং এতে যদি আপনি এক্সপেন্স রেশিও দেখেন, এক্সপেন্স রেশিওগুলো দেখেছেন একদম নজর কাড়ার মতো, অনেক বেশি এক্সপেন্স রেশিও। সুতরাং আপনি এক্সপেন্স রেশিও যেহেতু বেশি, তাই স্বাভাবিকভাবে কিন্তু আপনার থেকে অনেক বেশি কমিশন নিচ্ছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনি এমন কিছু রিটার্ন পাচ্ছেন না এখান থেকে। ওভারঅল কিন্তু রিটার্ন বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভই আমরা দেখলাম, আর পজিটিভ হলেও খুবই কম, আপনার সামান্য 2%, 3%। দরকার কি এখানে ইনভেস্টমেন্ট করতে যাওয়ার? তাই এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। যদি আপনার সামান্য প্রফিট থেকে থাকে, কোনো গ্লোবাল এক্সপোজার রয়েছে, আপনার হয়তো কোনো একটা ফান্ড ইনভেস্টমেন্ট রয়েছে, আপনি বেরিয়ে আসতে পারেন এবং ওই ফান্ডটা তুলে নিয়ে আপনি অন্য কোনো একটা ফান্ডে, যেগুলো ভারতের মার্কেটের পয়সা খাটাচ্ছে, সেই ধরনের ফান্ডে ঢেলে দিতে পারেন। এবারে দেখুন, এখন মনে হতে পারে যে এখন তো বিদেশের এই অবস্থা, আপনার ভবিষ্যতে তো একটা ভালো জায়গায় যেতে পারে। আমি আপনাকে বলতে পারি, দেখুন সবটাই কিন্তু ডিপেন্ড করে আপনার একটা দেশের গ্রোথের উপর। এখন আমেরিকা, জাপান, চায়না, এইগুলোতে যদি ধরি আমরা, এগুলো কিন্তু অনেকটা উন্নত হয়ে গেছে, দেশগুলো অনেক উন্নত হয়ে গেছে। তাই এদের স্বাভাবিকভাবে কিন্তু জিডিপি গ্রোথ রেট বলি বা যাই বলি না কেন, বা এমনকি এদের ইনফ্লেশন রেটও অনেক কম। স্বাভাবিকভাবেই কিন্তু এদের যে হু করে একদম মার্কেট উঠে যাবে এমনটা কিন্তু নয়। এখানে আলটিমেটলি প্রচুর প্রচুর কোম্পানি রয়েছে, প্রচুর তাদের মধ্যে কম্পিটিশন রয়েছে। আলটিমেটলি কি হচ্ছে, এদের যেহেতু বলেই গেলাম প্রথমে যে এদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হারটাও খুব কম। আবার জিডিপি গ্রোথ রেট যদি দেখি, জিডিপি গ্রোথ রেট যে বিশাল হাই জায়গায় রয়েছে এমনটাও কিন্তু নয়। তুলনামূলকভাবে যদি আপনি কোনো ডেভেলপিং কান্ট্রিজ যেগুলো রয়েছে, তার মধ্যে ভারত অবশ্যই পড়ে, সেই ধরনের কান্ট্রির যে সমস্ত ইন্ডেক্স রয়েছে, তাতে যদি ইনভেস্টমেন্ট করেন, বা তাদের কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করেন, বা সেই মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আলটিমেটলি গেনার হওয়ার অনেক ফেসিলিটিস থাকে। তো আপনি যদি দেখেন আমার চ্যানেলের ভিডিওগুলো, সেক্ষেত্রে আপনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে পারবেন যে ভারতীয় মার্কেটে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, যে সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আলটিমেটলি আপনি কতটা গেনার হতে পারেন। সেটা হতে পারে কোয়ান্ট, হতে পারে এসবিআই, হতে পারে মিরা অ্যাসেট, এরাও হতে পারে, এমনকি পরাগ পারিক, হয়তো বেশ কিছু বিদেশি কোম্পানির নামও বলে দিলাম। কিন্তু এরা কি করছে, ভারতের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছে। যদি আপনি এইগুলোতে ইনভেস্টমেন্ট করেন, এমনকি আমি ইউটিআই এর কথাও যদি বলি, যেটা অনেক দিন ধরে কাজ করছে, খুব যারা রিস্ক নিতে একদম পছন্দ করেন না, খুব সেফ জোনে থাকতে চান,
তাদের জন্য যদি বলি, দেখুন এতগুলো কিন্তু অপশান রয়েছে, এদের যে বিশাল হাইফাই গ্রোথ সব করার রয়েছে এমনটা কিন্তু নয়, কিন্তু আপনি যদি ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে আপনার একটা ধারণা হয়ে যাবে আপনার আলটিমেটলি কোথায় ইনভেস্টমেন্ট করা দরকার। আপনি রিলায়েন্সেরও বেশ কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে, নিপ্পন যেটা বলি আমরা, তো সেখানেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এই ধরনের জায়গাগুলো যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এবং ফান্ড চুজ করে করে ভিডিওগুলো দেখলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে পারবেন যে কোনগুলোতে আপনার ইনভেস্টমেন্ট করা দরকার আছে। তো সেক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু আলটিমেটলি একটা দিনের শেষে জ্ঞানার হতে পারবেন। অন্ততপক্ষে 10 বছর, 15 বছর, 20 বছর যদি হোল্ড করতে পারেন, আপনি কিন্তু আখেরে লাভবান হতে পারবেন। এবং ভারতবর্ষে যেহেতু একটা সাস্টেনেবল গ্রোথ রয়েছে, তাই সেই গ্রোথটা আশা করি থাকবে, খুব একটা সমস্যা হবে না। তো সেই হিসাবে এবং গ্রোথটাকে যদি আপনারা ধরে রাখতে পারেন, বুঝতে পারছেন আমি কি বলছি, তো যদি গ্রোথটা ধরে রাখতে পারেন তো স্বাভাবিকভাবেই কিন্তু আলটিমেটলি দেশেরও উন্নতি যেমন হবে, আপনারও উন্নতি হবে, আমারও উন্নতি হবে, খুব স্বাভাবিক সেটাই। তো তাই করুন। এবং বিদেশি যে সমস্ত ফান্ডে ইনভেস্টমেন্ট রয়েছে সেখান থেকে যদি আপনার নেগেটিভ রিটার্ন দেখেন বা সামান্য হয়তো লস রয়েছে দেখেন, কিংবা সামান্য প্রফিট রয়েছে দেখেন, তুলে নিয়ে ভারতীয় ইকোনমিতে ইনভেস্টমেন্ট করুন। তাতে করে কিন্তু দেশের অর্থনীতি স্ট্রং হবে, আপনার ইকোনমি স্ট্রং হবে এবং ওভারঅল কিন্তু আপনি গেনার হতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পেরেছেন যে আপনার কি করা উচিত বা কি করা উচিত নয়। তবে তা সত্ত্বেও আমি আপনাকে বলবো ডিসিশন কিন্তু পুরোপুরি আপনার। কারণ আমি জাস্ট একটা শেয়ার করলাম আমার ওপিনিয়নটা। এবারে যদি আপনি মনে করেন যে না আমার যেমন চলছে তেমন চলবে, আপনি সেভাবেই রাখতে পারেন। কারণ আরও একবার শেষে কথা বলবো, এবং আমার পুরো ভিডিওটাতেই রয়েছে শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক কিংবা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, তাই সবটা মাথায় রেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো একদম শেষ কথা বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি কিন্তু কোনোভাবে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।